একটা মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা আসে। যদি একটা মানে উন্নত ভারতের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পরাক্রম দিবসের অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নত ভারতের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশকে দুর্বল করতে এবং এর ঐক্য ভাঙার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কটকে আয়োজিত পরাক্রম দিবস অনুষ্ঠানে এই আহ্বান রাখেন প্রধানমন্ত্রী। भारत की एकजुटता पर बल देना है। हमें उन लोगों से भी सतर्क रहना है जो देश को कमजोर करना चाहते हैं, जो देश की एकता को तोड़ना चाहते हैं। साथियों, नेताजी सुभाष भारत की विरासत पर बहुत गर्व करते थे। वे अक्सर भारत के समृद्ध लोकतांत्रिक इतिहास की चर्चा करते थे और उससे प्रेरणा लेने के लिए समर्थक थे। आज भारत गुलामी की मानसिकता से बाहर निकल रहा है, अपनी विरासत पर गर्व करते हुए विकास कर रहा है। কমফোর্ট জোনের বাইরে গিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে পছন্দ করেছিলেন নেতাজি। একইভাবে উন্নত ভারত করতে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে আমাদের কমফোর্ট জোন থেকে। আমাদের শ্রেষ্ঠত্ব বেছে নিতে হবে এবং মনোনিবেশ করতে হবে দক্ষতার দিকে বলেও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कंफर्ट जोन के बंधन में नहीं बंधे, इसी तरह आज हम सभी को विकसित भारत के निर्माण के लिए अपने कंफर्ट जोन से बाहर निकलना है। हमें खुद को ग्लोबली बेस्ट बनाना है। एक्सीलेंस को चुनना ही है, एफिशिएंसी पर फोकस करना है। 23শে জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার ঘোষণা করা হয় 2021 সালে। 2025 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে কটকে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। প্রথমবার এটি উদযাপিত হয়েছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। 2022 সালে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হয়। 2023 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 21টি নামহীন দ্বীপ নেতাজি ও 21 জন পরমবীর চক্র প্রাপ্ত যোদ্ধার নামে উৎসর্গ করে কেন্দ্রীয় সরকার। 2024 সালে দিল্লির ঐতিহাসিক লাল কিল্লায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে অনুষ্ঠিত হয়েছিল আইএনএর বিচার প্রক্রিয়া। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। আগর কাঠ ও তেল রপ্তানি শর্ত সংশোধন করল কেন্দ্র। গেজেট নোটিফিকেশন করে এই সংশোধনের কথা জানালো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগর কাঠ ও আগর তেলের রপ্তানির শর্তাবলী আরো সহজ করল কেন্দ্র। আগর কাঠ ও আগর তেল রপ্তানির শর্তাবলী সহজ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার জন্য পথ প্রশস্ত করতে কেন্দ্রীয় সরকার আগর কাঠ এবং আগর তেলের রপ্তানির শর্তাবলী আরো সহজ করেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত একটি বিপ্লবী পদক্ষেপ যা ত্রিপুরাকে দ্রুত বিকশিত ভারতের পথে চলতে সাহায্য করবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, আগরউড চিপস এবং পাউডারের জন্য রাজ্যগুলির বার্ষিক রপ্তানির সীমা 25,000 কেজি থেকে 1,51,080 কেজিতে বাড়িয়েছে কেন্দ্র। এক্ষেত্রে ত্রিপুরার জন্য বাড়ানো হয়েছে 22,500 কেজি পর্যন্ত। অপরদিকে আগর তেলের জন্য রাজ্যভিত্তিক বার্ষিক রপ্তানির সীমা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে 1,500 কেজি থেকে বাড়ানো হয়েছে 7,050 কেজিতে। এক্ষেত্রে ত্রিপুরা রপ্তানি করতে পারবে 1,047 কেজি আগর তেল। সুগন্ধি ধূপ এবং ঐতিহ্যগত ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় আগর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেতাজিকে প্রাপ্য সম্মান দেয়নি আগের সরকার, তাকে প্রাপ্য সম্মান দিয়েছে বিজেপি সরকার।
129তম নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নেতাজিকে প্রাপ্য সম্মান দেয়নি আগের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার নেতাজিকে দিয়েছে তার প্রাপ্য সম্মান। 129তম নেতাজি জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে আয়োজিত নেতাজি জন্ম জয়ন্তীর আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে জাপানের সহযোগিতায় যখন ব্রিটিশকে উৎখাত করতে চেয়েছিলেন নেতাজি, তখন দেশের কয়েকটি রাজনৈতিক দল তাকে তেজুর কুকুর বলে অভিহিত করেছিল বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। করতে বাধ্য হয়, কিন্তু দুঃখের বিষয় যখন জাপানে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সহযোগিতায় ভারতে এই ব্রিটিশকে উৎখাত করার জন্য চেষ্টা করছিলেন, কিছু আমরা জানি আমাদের কিছু নেতা এবং কিছু পার্টির লোক, তাদের বলার নামটা আমি এখানে নাই নিলাম, উনাকে বলা হয়েছে তেজর কুকুর। এই কথা আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন, আমরা দেখতাম সবসময় যে আপোষহীন একজন যোদ্ধা। এতদিন ধরে আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে উনার যে প্রাপ্য যে সম্মান, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আগের সরকারকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন এবং উনার নেতৃত্বে আমাদের যে সরকার, বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট, ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে। আমরা সবাই জানি যে the grand canopy at the Indian Gate in the national capital in September 2022 সেটা মোদিজি ইনঅগুরেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজড মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটার উদ্বোধন করেছিলেন। আমরা ইন 2021 যে প্রাপ্য সম্মান উনাকে দেওয়ার দরকার 2021-এ, আজকের যে উনার জন্মদিন, সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন যে সরকার, উনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। সবাইকে আজকের এই পরাক্রম দিবসে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নেতাজি প্রথম দাবি রাখেন পূর্ণ স্বাধীনতার। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এ ধরনের চিরস্মরণীয় উক্তি বরাবরই অনুপ্রেরণা যোগাবে ভাবি প্রজন্মকে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে উনাকে 11 বার উনাকে কারারুদ্ধ করেছিলেন, কিন্তু উনাকে কোথাও আটকে রাখতে পারেননি। আমরা সবাই জানি এইরকম একজন বীর পুরুষ। আমরা ছোটবেলার থেকে উনার যে বীর গাথা আমরা শুনে আসছি, বারবার উনার সম্পর্কে জানতে আমাদের ইচ্ছা হয়। এখানে যারা নতুন জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে, আমি ওনাদেরকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশি করে আরো জানুক। এবং আমরা এই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবেই সম্ভব হবে এইরকম একজন বীর নেতা সম্পর্কে যদি আমরা বেশি করে জানি। উনার যে চির অমর উক্তি আমাদের এখনো সবাই প্রতিটা ঘরে ঘরে আমরা এখনো মনে করি এবং মনে রাখি, সেটা হচ্ছে, তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখনো কিন্তু সেটা আমরা বারবার, এটা চিরস্মরণীয় হয়ে থাকে আমাদের মনে। 129তম নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে এদিন বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যা পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সময় তার অদম্য চেতনা, নিঃস্বার্থ সেবা এবং দেশপ্রেমকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বা নেতাজি জন্ম জয়ন্তী পালনের মূল উদ্দেশ্য। অতীতকে সঙ্গে নিয়ে বর্তমানের পথ চলার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু আক্ষরিক অর্থেই একজন পথ প্রদর্শক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লড়াই করে কিভাবে লক্ষ্যে পৌঁছতে হয় তা শিখিয়ে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের লড়াইয়ে পথ প্রদর্শক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
129তম নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটেনালো। এদিন মহারাজগঞ্জ বাজার সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটেনালো। लड़ना, उसको मुकाबला करना, उसको सॉल्व करना, इसी से आगे जाना है। ये मेरा आम पब्लिक के लिए इस दिन 100 साल होने के बावजूद भी सुभाष चंद्र बोस जी को सब लोग एक हीरो। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে রাজ্যের বিজেপি নেতৃত্বরা। নেতাজি সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একজন চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হিসেবে পরিচিত। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি একজন উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সমগ্র ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হয়। সুভাষচন্দ্র একজন জাতীয়তাবাদী, স্বাধীনতা সংগ্রামী ও সর্বজন শ্রদ্ধেয় নেতা হিসেবে সকলের কাছে পরিচিত। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। 23শে জানুয়ারি আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আমরা ভারত সরকার যাকে পরাক্রম দিবস হিসেবে পালন করে, এটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরাক্রম দিবস। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব। সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। অল্প বয়সে দেশের জন্য তিনি আত্মবলিদান করেছিলেন। তাই দেশের সংকটময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য নেতাজি সুভাষচন্দ্রের দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে দেশের কাজে ব্রতী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দেশের অখণ্ডতা ও সংহতি বজায় রাখতে আগামী দিনে জাতীয় কংগ্রেসের সৈনিক সহ দেশের ও রাজ্যের সমগ্র অংশের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দেশপ্রেমের এই নেতাজির অনুপ্রেরণা নিয়ে লড়াইয়ে ব্রতী হতে সমগ্র দেশবাসী, ত্রিপুরাবাসী এবং জাতীয় কংগ্রেসের সৈনিকদের আমরা আহ্বান রাখছি আগামী দিন এই দেশকে অটুট রাখতে, তার অখণ্ডতা। প্রজাতন্ত্র দিবসে এবারে ত্রিপুরার ট্যাবলোর মূল বিষয় হচ্ছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা। ত্রিপুরার ট্যাবলোতে তুলে ধরা হবে খার্চি পুজো, রাজন্য সংস্কৃতি। নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের টেবলু প্রদর্শনীতে এবারও ত্রিপুরা অংশ নেবে। নয়াদিল্লি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে এবার 26টি টেবলু প্রদর্শিত হবে। টেবলুগুলোতে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের সাংস্কৃতিক পরিক্রমা তুলে ধরা হবে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, আদিবাসী বিষয়ক মন্ত্রক, গোয়া, উত্তরাখণ্ড, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, উত্তরপ্রদেশ, বিহার, আর্থিক পরিষেবা দপ্তর, মধ্যপ্রদেশ, ভূবিজ্ঞান মন্ত্রক, প্রাণীপালন ও ডেয়ারি মন্ত্রক, ত্রিপুরা, কর্ণাটক, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড় সংস্কৃতি মন্ত্রক এবং সিপিডব্লিউডি এর টেবলু অংশ নেবে প্রদর্শনীতে। ক্রমিক নম্বর অনুসারে ত্রিপুরার টেবলু থাকবে 19 নম্বরে। প্রজাতন্ত্র দিবসে এবারের ত্রিপুরার টেবলুর মূল বিষয় হচ্ছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা। এদিকে লক্ষ্য রেখে এবার ত্রিপুরার টেবলুতে তুলে ধরা হবে খার্চি পূজা তথা রাজন্য আমল থেকে চলে আসা চতুর্দশ দেবদেবীর বন্ধনা, আচার আচরণ ও তার তাৎপর্য। টেবলুটিতে 3টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, পরম্পরা ও আধুনিকতার সংমিশ্রণ। টেবলু উপস্থাপনায় বাঁশ ভিত্তিক কারুশিল্প, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পারম্পরিক পোশাকে মডেল ও বাঁশের ফ্রেম থাকবে, যা হচ্ছে প্রগতির প্রতীক। দ্বিতীয়ত, বাঁশ ও বেতের কারুকার্যের মাধ্যমে চতুর্দশ দেবতাদের উপস্থাপন করা হবে। তৃতীয়ত, টেবলুতে থাকবে হা বোমা অর্থাৎ ভূমি মার
পূজা ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক বিষয়গুলি। তাছাড়াও পরম্পরাগত বাঁশ ও ফুলের কারুকার্য ও আধুনিক শিল্পকলার নিদর্শন তুলে ধরা হবে টেবলুতে। টেবলুতে দেখা যাবে পরম্পরাগত পোশাকে পুরোহিত পূজার্চনা সম্পাদন করছেন। টেবলুতে তুলে ধরা হবে ত্রিপুরার প্রাচীন আধ্যাত্মিক ভাবধারাও। এদিকে এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকবে বিশেষ চমক। ভারতীয় সশস্ত্র বাহিনীর দলগুলির সাথে ইন্দোনেশিয়া থেকে 160 সদস্যের ম্যাচিং কন্টিনজেন্ট এবং 190 সদস্যের ব্যান্ড দল কর্তব্যপথে অংশ নেবে 26 জানুয়ারি 76তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। কর্তব্যপথে দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী 300 জন শিল্পী সারে জাহা সে আচ্ছা বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো। ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে শক্তিশালী। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ইন্দো প্যাসিফিক ভিশনের একটি গুরুত্বপূর্ণ অংশীদারি হিসেবে কাজ করছে ইন্দোনেশিয়া। প্রজাতন্ত্র দিবসে এবছরের টেবলুর থিম স্বনির্ম ভারত বিরাট ও বিকাশ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে ভগবান বিরসা মুন্ডা, সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী এবং ভারতের আবহাওয়া বিভাগ। জাতীয় সঙ্গীতের পরে ভারতীয় সংবিধানের 76তম বর্ষের সরকারি লোগোর ব্যানার সহ বেলুনগুলি আকাশে উড়িয়ে দেওয়া হবে। 47টি বিমানের ফ্লাই পাস্টের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠানটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের গৃহীত প্রকল্পের মধ্যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয় বগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জেলার 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিলোনিয়ার নবোদয় বিদ্যালয়, বীরচন্দ্রনগরের একলব্য বিদ্যালয়, শান্তিরবাজার বালিকা বিদ্যালয় ও PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার ছাত্রছাত্রীরা পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভিডিও প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করে দেখানো হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর কুইজ কম্পিটিশন এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছেন PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার প্রিন্সিপাল রাজেশ মিনা। In this Vidyalaya, 4 Vidyalayas are participating: Jawahan Navodaya Vidyalaya Belonia, Eklavya Model Residential School, Government Girls Higher Secondary School Santir Bazar, and Kendriya Vidyalaya Bagafa. For this, 5 episodes are being shown to the students. After সিজারিয়ান অপারেশন করার সময় কোনো ধরনের ত্রুটির কারণে মহিলার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে শারীরিক অবস্থায় ক্রমশ অবনতি হচ্ছে। তাই চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ এনে চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা করলেন খোয়াই তবলাবাড়ি এলাকার বাসিন্দা অনিমা তাঁতির স্বামী বিশ্বজিৎ তাঁতি। গত 7 ডিসেম্বর চেবড়ি হাসপাতালে ডাক্তার অর্ঘমূল্য দীপুরমার তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের করার সময় কোনো ধরনের মারাত্মক ত্রুটির কারণে মহিলার এই অবস্থা। তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে 5 বার ডায়ালিসিস করার ফলে সন্তান জন্মের 15 দিন পর অনিমা তাঁতির স্বাভাবিক প্রস্রাব হয়। আর তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ার বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। অর্ঘমূল্য দেববর্মা তাইনরে আমরা দেখাইছিলাম প্রাইভেট আরো 4-5 বার। তাইনই দেখছে, তাইনই ভর্তি করছে, তাইনই সিজার করছে। এখন তোমরা কি মনে করতেছো কি কারণে তাইনে এরকমটা করলো? তাইনে তো গাবলিটির কারণে এসব হইছে। আগে তো আমরা সবকিছু ঠিক আসলো, তাইনে সিজারটা ঠিক মতন হইছে না। খারাপেশি লোগো সবকিছু সবাইও কয় যে এই বিষয়টা নিয়ে আপনি এখন কি চান? এই বিষয়টা লই আগে তখন আমি আর কি চাইমু, আমি তখন আগে তাইনের নামে একটা তখন আমার রুগী তো আমি চাই আগে যেমন আসলো। আসন্ন রাজ্য সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার বৈঠক করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। সম্মেলনে প্রস্তাবিত খসড়া নিয়ে এদিন আলোচনা করেছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। গত 3 বছরের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই দলের এই বৈঠক বলে জানিয়েছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। বৈঠকে আগামী 3 বছরে যাবতীয় কর্মকাণ্ডের রূপরেখা তৈরি করা হয়েছে বলেও সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী উল্লেখ করা যেতে পারে। আগামী 29, 30 এবং 31 তারিখ অনুষ্ঠিত হবে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলন। গত 3 বছরের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং আমাদের সাংগঠনিক কার্যকলাপের হিসাব নিকাশ এই সম্মেলন আলোচনা হবে। তার জন্য একটা খসড়া প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই প্রতিবেদন আজকে রাজ্য কমিটি
আলোচনার মধ্য দিয়ে ফাইনাল করার পর এটা 29 তারিখে রাজ্য সমালোচনা রাখা হবে। সেটাই চূড়ান্ত করার জন্য আজকে আমাদের এই সভা। বুধবার গভীর রাতে উদয়পুর পশ্চিম খিলপাড়া এলাকায় ক্যানেলের জল ছাড়ার ফলে জল গড়িয়ে আশেপাশের এলাকা প্লাবিত হয়ে বাড়িঘরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। পূর্ব ঘোষণা ছাড়া আচমকা গভীর রাতে এইভাবে ক্যানেলের জল ছাড়ার ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। জল প্লাবিত হয়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সংশ্লিষ্ট দপ্তরের নিকট ক্ষতিপূরণ দাবি করেছে এলাকাবাসী। কালকে কোন সময় এটা? কালকে রাত্রে 2টা বাজে। 2টার পর থেকে আর আমার চোখে ঘুম নাই। এই ছোট ছোট কিসের জল? জলটা কোন জায়গায়? ক্যানালের জল। তারা ক্যানাল ভর্তি, ক্যানালের উপর দিয়ে জল গড়ে আমার বাড়ি ঘর বাইশটা লইয়া ছুটছে। পুরা বাড়ি আমার বীজা সুবা হারাই বইতাম পারি না। আমি বাড়ির মধ্যে কাইক বাড়িটা মারতাছি না। আবিরটা গাছ লইয়া কই যাইতাম আমি। এই মুহূর্তে নিয়ে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন বাস্তবায়ন নিয়ে উঠে আসছে প্রশ্ন। বিশেষ করে এই প্রকল্পের নীতি ও আর্থিক মানদণ্ড নিয়ে উঠছে প্রশ্ন। স্বাস্থ্য পরিষেবা ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাসপাতাল ব্যবস্থাপনা সহজতর ও কার্যকর করা, রোগীদের সঠিক তথ্য প্রদান এবং রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার গুণগত মান বাড়ানোই হল এই প্রকল্পের লক্ষ্য। তবে প্রকল্পের বাস্তবায়নের জন্য নির্ধারিত যোগ্যতার নীতিমালা এবং আর্থিক মানদণ্ড নিয়ে উঠেছে প্রশ্ন। প্রকল্পের জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল বা RFP তে বলা হয়েছে যোগদানের জন্য সংস্থার ন্যূনতম বার্ষিক টার্নওভার 10 কোটি টাকা হতে হবে, কিন্তু প্রকল্পের মোট দায়বদ্ধ মূল্য 30 কোটি টাকা। অর্থাৎ কোনো ভুল বা ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে 3 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। এ ধরনের কঠোর আর্থিক শর্ত কম টার্নওভার থাকা সংস্থাগুলির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আর্থিকভাবে তুলনামূলক দুর্বল কিন্তু অভিজ্ঞ সংস্থাগুলি এই প্রতিযোগিতার বাইরে থাকছে। এ ধরনের বড় মাপের প্রযুক্তি নির্ভর প্রকল্প সাধারণত জাতীয় স্বাস্থ্য মিশন অনুমোদিত অভিজ্ঞ সিস্টেম ইন্টিগ্রেটেড বা ম্যানেজড সার্ভিস প্রোভাইডার মাধ্যমে বাস্তবায়িত হয়। তবে অভিজ্ঞ সংস্থাগুলির বদলে এমন কিছু সংস্থাকে সুযোগ দেওয়া হচ্ছে যাদের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম, অথচ এই কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্বই সবচেয়ে বেশি। এর পাশাপাশি সংস্থা বাছাইয়ের ক্ষেত্রে কঠোর যোগ্যতার শর্তাবলীর কারণে প্রতিযোগিতার সুযোগ সংকুচিত হয়ে গেছে প্রস্তাবিত নীতিমালায়। এতে যোগ্য সংস্থাগুলি অংশ নিতে না পারায় গুটি কয়েক সংস্থা যারা নিজেদের সুবিধা মতো মূল্য নির্ধারণের সুযোগ পাচ্ছে, যা প্রকল্পের খরচ বাড়িয়ে দিচ্ছে অযথা। এই সীমাবদ্ধতা দূর করার জন্য ন্যায্য, স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক একটি নীতিমালা গ্রহণ করা জরুরি। NHM অনুমোদিত অভিজ্ঞ সিস্টেম ইন্টিগ্রেটরদের অগ্রাধিকার দেওয়া এবং আর্থিক ও যোগ্যতার শর্তগুলি সহজ করা হলে প্রকল্পের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে, কারণ বেশি সংখ্যক অভিজ্ঞ সংস্থা আসতে পারবে প্রতিযোগিতায়, আর সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে যোগ্য সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। বিশেষত ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার জন্য IHM
আইএস প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে, কিন্তু সঠিক পদ্ধতি যদি সংস্থা বাছাইয়ের ক্ষেত্রে করা না হয় তাহলে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড় করাবে। তাই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য নীতিমালার সীমাবদ্ধতা দূর করা অত্যন্ত জরুরি। সঠিক পদক্ষেপ না হলে এটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। গোটা বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরে তুমুল গুঞ্জন উঠেছে। বেশ কিছু আধিকারিকের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রীকে না জানিয়ে সমস্ত কাজ করছেন একাংশ আমলা এবং এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি করেছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি অভিযোগ এনে এবং পরিবারের সদস্যকে নিয়োগের দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিলেন জমির মালিক। ঘটনা হেজামারা ব্লকের অন্তর্গত বৈরাগী মুড়াপাড়া এলাকায়। হেজামারা বৈরাগী মুড়াপাড়া এলাকায় সিডিপিওর অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির চাকরির মেয়াদ শেষ হওয়ার প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে ইন্টারভিউ পর্ব সমাপ্ত হওয়ার পরও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গার মালিকের পরিবারের পক্ষ থেকে শিক্ষিত মিষ্টু দেববর্মা ইন্টারভিউ দিলেও চক্রান্ত করে অন্য কাউকে এই কেন্দ্রে দিদিমণি হিসেবে নিয়োগ করা হবে বলে অভিযোগ করেছেন জায়গার মালিক। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদের পরিবারের চাকরির যোগ্যতা সম্পন্ন সদস্যকে নিয়োগের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। তো আমাদের পরিবারের তরফ থেকে এখানে আমাদের পরিবারের থেকে এই জায়গাটি, তো আমাদের পরিবার থেকেও আমরা ইন্টারভিউ দিয়েছিলাম। তো আজ পর্যন্ত কোনো রেজাল্ট দিনে সম্ভবত আমরা শুনেছিলাম যে অন্যত্র লোককে দেওয়ার জন্য তারা চলছে। তো আমরা জমির মালিক হিসাবে বলছি যে আমরা আমাদের পরিবারের লোক যেন পাওয়া যায়। তো আমরা এটাই ডিমান্ড আছে যে এই রঞ্জি ট্রফি ষষ্ঠ ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম ইনিংসে প্রথম দিনে 4 উইকেটের বিনিময়ে 116 রান করেছে স্বাগতিক ত্রিপুরা। বৃহস্পতিবার এমবিবি ময়দানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সার্ভিসেস। এমবিবি ময়দানে গ্রিন টপ তার উপরে কুয়াশাচ্ছন্ন পরিবেশকে কাজে লাগিয়ে শুরুতেই ত্রিপুরাকে ঝটকা দেয় সার্ভিসেসের বোলাররা। একসময় 5 রানের বিনিময়ে 2 উইকেট হারিয়ে ফেলে ত্রিপুরা। শেষ পর্যন্ত উইকেট কিপার ব্যাটসম্যান শ্রীধরন শরতের অপরাজিত 57 রানের ধৈর্যশীল ইনিংসের দৌলতে 4 উইকেটের বিনিময়ে 116 রান করে ত্রিপুরা। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন ত্রিপুরার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং বলে মনে করছেন ক্রিকেটের বিশেষজ্ঞ মহল। এদিকে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং আলোক স্বল্পতার কারণে প্রায় 3 ঘন্টা পর শুরু হয় বৃহস্পতিবারের ম্যাচ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়।